অনেকে আজ থাকে যে অনেকে জানে না বিষয়গুলো, যে 2017 সালের প্রাথমিক টেট নোটিফিকেশন পরীক্ষা করা হয়েছিল, কিন্তু 2017 সালের প্রথম হলো 2014 টেট, পরপর 2014 টেট হওয়ার পর 3 বছর পর 2017 টেট নোটিফিকেশন। কথাটা ভালো করে অনেকে বুঝতে চায় না যে 2017 টেটের নোটিফিকেশন, তারপর থেকে যারা ডিএলএড করেছিল তারা ওই পরীক্ষা বসতে পারেনি। তাহলে 2017 টেট এবং পরবর্তীকালে দীর্ঘ 5 বছর, 17 পর 18, 19, 20, 21, 22, এই 22 ডিসেম্বর মাসের আগে পর্যন্ত নতুন করে যারা ডিএলএড প্রশিক্ষণ হয়েছিল তারা কোনো টেটে বসতে পারেনি। দীর্ঘ 5 বছর পর 2022 টেট হলো। এই টেটে অনেকে বসতে পেরেছিল এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট নামে খ্যাত। সেই টেট কোনো সমস্যা নেই, টেট নিয়ে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম গোটা ওয়েস্ট বেঙ্গলে। এই পরীক্ষার কোনো এত কড়া পরীক্ষা ছিল, নাকের কানের যে অলঙ্কার থাকে সেগুলো খুলে যেতে হয়েছিল, এমনকি পেন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারিনি। এই পরীক্ষায় কোনো সমস্যা, কোনো ওই টেটে কোনো সমস্যা তৈরি হয়নি আমরা জানি। সেই স্বচ্ছ টেট তাড়াতাড়ি করে টেট নিয়ে রেজাল্ট পাবলিশ করে জানানো হলো যে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস করতে থাকবে না। আজকে 2.5 বছর হতে গেল, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আমরা দুয়ারে দুয়ারে কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো নবান্ন, কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো শিয়ালদা টু ধর্মতলা, শিয়ালদা টু রাজধানী, শিয়ালদা টু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করে দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। কি এটা সিস্টেম? গণতন্ত্রের মধ্যে থেকে আমরা তো কোনো জঙ্গি আন্দোলনের সাথে আন্দোলন করতে চাইনি। আমরা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন হয়, মিছিল করে বা অভিযান করে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন মুখপাত্র, মানে পার্টির মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে গিয়েও, এমনকি অভিষেক ব্যানার্জির বাড়িতেও গিয়েও আমরা কিন্তু এই বিভিন্ন ডেপুটেশন দিয়েছি যে আমাদের বিষয়টা ভাবা হোক, আমাদের বিষয়টা ভাবা হোক। এগুলো আমরা আলোচনার মাধ্যমে, যেটা আলোচনা সবসময় তো আন্দোলন দরকার নেই, আলোচনা করতেও চেয়েছি আমরা। মুখ্যমন্ত্রীর হাতে বুঝে দিয়েছি আমাদের ডেপুটেশন, দীর্ঘ 5 বছর পর টেট হলো, অন্তত কিছু করা হোক আমাদের। মুখ্যমন্ত্রী হাতেও নিয়েছেন, মিছিলে চলার সময় হাতে দিয়ে দিয়েছে, সেই ছবিও আমাদের কাছে আছে। শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার কথা বলেছি, ডেপুটেশন দিয়েছি। শুধু এখানে না, উত্তরবঙ্গে গেলেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথা বলেছি। উত্তরবঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়েছে, কলকাতা হাইকোর্টে দেখারও কথা বললাম, যেমন বিভিন্ন জায়গায় তৃণমূল ভবনে গিয়ে কথা হলো। তো এরপরও যদি আমাদের নোটিশ না দেয়, আমরা কি করতে পারি বলুন? সরকার যেখানে সমস্যা তৈরি হচ্ছে, ইস্যু তৈরি হচ্ছে, সেখানে একটু মলম লাগিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে কি করণীয় আমরা কমেন্ট করুন। যারা অনেকে জানে না এই দীর্ঘ 5 বছর 7 বছর কেন বলা হচ্ছে, অনেক হয়তো বুঝতে পারছেন না দীর্ঘ 7 বছর কেন বলা হচ্ছে। 5 বছর অপেক্ষা করে টেট উত্তীর্ণ হয়ে 2 বছর কোথায় যাইনি আমরা? মুখ্যমন্ত্রী বাড়ি থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে, বিকাশ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়েছি। আজকে চাকরি হারাতে নিয়ে আমাদের সহানুভূতি সমবেদনা আছে, কিন্তু কাউকে পাশে পাইনি আমরা, কাউকে পাশে পাইনি আমরা। কোনো চাকরি হারা, মানে চাকরি যারা করছে, যারা কর্মরত বা যারা চাকরি চলে গেছে, একটা কেউ পাশে পাইনি। দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলের অবস্থা খুব বাজে, চাকরি দরকার আছে, কেউ রাজপথে এসে পা মেলায়নি। একটা বৃদ্ধ মিলিয়েছিল পা। লড়াইটা আমাদের প্রত্যেকে করতে হবে, লড়াইটা প্রত্যেকে করতে হবে। সময়টা কিন্তু খারাপ, আর বিভিন্ন দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের 22-এর ভবিষ্যৎ কি আমরা জানি না। একটা ভালো পথে এগোচ্ছিলাম, ইন্টারভিউ আসবে, ডিসেম্বরের আগে আসার চিন্তা ভাবনা ছিল, ডিসেম্বর পেরিয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়ে গেল। এখন কি করবো আমরা? আর একটা কথা বলি, আমার লাইফটা একটু ভালো করে শুনবেন। ওই 2-4 জন, 50 জন, 100 জন গিয়ে বিকাশ ভবন বলুন আর এপিসি ভবন বলুন গিয়ে কোনো লাভ হবে না। সবাই পথে নামলে, যদি অবরোধ করতে চান, প্রতিরোধ করতে চান, সবাই গিয়ে বসতে হবে। না হলে 100 জন, 200 জন, 1000 জন গিয়ে সারাদিন থানায় বসিয়ে রেখে সন্ধ্যাবেলা বাড়িতে আসা, ওটা করে কোনো লাভ হবে না। পরিষ্কারভাবে শুনবেন, যে যেই সংগঠন হোক না কেন, যারাই হোক না কেন, উত্তীর্ণরা সবাই একসাথে পথে নামলে কোনো কথা থাকবে না। আর যেটা কথা ইতিমধ্যে আমি বলছি না, পরিষ্কারভাবে বলছি না, একমাত্র সংগঠন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বছরের প্রথম সেই মাস থেকে ছিল, আজকে এপ্রিল মাস, 2 বছর পেরিয়ে 3-4 মাস হয়ে গেছে, 2 মাস পেরিয়ে গেছে। যাই হোক, লড়াই করছে, ধারাবাহিকভাবে লড়াই করছে, কোনো ফলের আশা করছে না। আমরা ইতিমধ্যে এই 10 জন নিয়ে পথে নামা থেকে আমরা একটা অন্যরকম কর্মসূচি অলরেডি ইতিমধ্যে চলে গেছি। আমি এখন বলবো না, একটা বড় কর্মসূচি আমরা যেটা চাইছিলেন, সেই কর্মসূচিটা আমরা করতে যাচ্ছি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা ভিউ করবো না। 23 জেলার প্রত্যেকজনকে নিয়ে টেলিগ্রাম মিটিং হবে, কর্মসূচি সেখানে বলা হবে। এখন ইতিমধ্যে মানে এখন আমি এই বিষয়টা প্রকাশ করছি না। আমার মনে হয় 100 জন, 200 জন গিয়ে বিকাশ ভবনে, এপিসি ভবনে গিয়ে পুলিশের টানাটানি, ছেড়াছেড়ি এইগুলো করার থেকে যদি বসে বসতে পারি, চলো আজ না বসে করতে পারি, তাহলে অন্য পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অনেকেরই ঘুম ভাঙছে না। ঘুম ভাঙবে, দেরি করুন, ঘুম ভাঙবে। এই 40,000-26,000 হলো, সামনের দিনে কি হবে প্রাথমিকের ক্ষেত্রে কেউ বলতে পারে না, কারণ প্রাথমিকে যথেষ্ট দুর্নীতি হয়েছে। আমার মনে হয় এই এসএসসি তুলনায় প্রাইমারিতে দুর্নীতিটা বেশি 2014-তে, আমরা ভালো করে জানি। তো এটা যদি কোনো সমস্যা দেখা যায়, নিয়োগের আশা ভুলে যেতে হবে। আপনাদের বুকে আগুন জ্বলে না আগুন? এই যে লাস্ট আমরা আন্দোলনটা করলাম, আমরা কেন এত কম জন রাস্তায় গেলেন? চাকরিটা কিন্তু এই ফেসবুকে দেবে না, চাকরিটা কিন্তু আমার মানে 22 বছর থেকে কেউ দেবে না। নতুন নোটিফিকেশন আসবেই না। যেটুকু ভাবছিলাম হয়তো এই বছরের মাঝে বা শেষের দিকে নোটিফিকেশন চলে আসবে, কিন্তু একটার পর একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। আজকে যদি সরকার ওবিসি মামলা যে দোহাইটা দিচ্ছে, যারা বলে যে সাধারণত তুমি সরকার বিরোধী কেন বলো, সরকার বিরোধী বলো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সরকার বিরোধিতা আমাদের কাজ নয়, কিন্তু দীর্ঘদিন বঞ্চনা যে আমাদের সাথে করে আসে, তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। প্রাথমিক দুর্নীতি হলে তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সরকারের কোন কর্মসূচি, সরকারের কোন কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে এইসব কর্মসূচি কোথায় কি হচ্ছে, মেলা খেলা আমাদের দেখার বিষয় সেটা না। আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের। সরকার বিরোধী লড়াই আমাদের। যেইভাবে ফেলে রাখা একটা সরকার, দীর্ঘদিন ধরে একটা নির্বাচিত সরকার আমাদেরকে এইভাবে বসিয়ে রাখা হচ্ছে। একটা দিন না, 2 দিন নয়, প্রায় 2 বছর পাকা টেট পাস সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি। এখন ওবিসি দোহাই দেওয়া হচ্ছে। ওবিসি কোনোরূপ যারা অলরেডি কোয়ালিফাইড এবং অলরেডি বেনিফিট পেয়েছে, তাদের জন্য ওবিসি কোনো সমস্যা না, তাদের জন্য কোনো সমস্যা না। শেষবার আমি সভাপতির সাথে কথা বলেছি, সব তো এখানে লাইভ করে বলা হয়, তাছাড়া সবসময় লাইভ করাও যায় না। সভাপতি মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেখুন আমরা যেহেতু টেট কোয়ালিফাই করে আছেন, আমরা এই নিয়ে কেন ভাবছেন, এটা নিয়ে আমরা ভাবার বিষয় না, আমরা বেনিফিট পেয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, যদি সরকার মনে করে, যদি সদিচ্ছা থাকে, এখন নিয়োগ সম্ভব, এখন প্রাথমিকের নিয়োগ সম্ভব। যদি যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে, তাদের একটা লিস্ট তৈরি করে, তাদের একটা ফর্ম ফিল আপ করানোর পর, তাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখার পর, সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে যে যদি 50,000 হয় কি 40,000 হয়, তার ভিত্তিতে যদি স্বচ্ছ নিয়োগ দেয়, আমার মনে হয় কেউ কোনো ওবিসি নিয়োগ কথা হবে না, সকল নিয়োগ হবে। এই সহানুভূতি, এই সদিচ্ছাটা সরকার থাকছে না কেন? আমরা বিরোধী কেউ নয়, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তাহলে এই জিনিসগুলো যেই প্রতিবাদ করছে, সরকার বিরোধী দল লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু বলতে পারবো না, দীর্ঘদিন অপেক্ষা করে আছি। আমার 60-65 বছরের বাবাটা, সে এখন কাজ করছে, জঙ্গলের নদী নালাতে মধু সংগ্রহ, মাছ সংগ্রহ, এগুলো করে, কাটা সংগ্রহ করে, সে করছে। কিসের সরকার? তাহলে সরকারের দিকে আমাদের বাবা কি আছে? আমার নিজের বাবারা যদি চাকরি না দেখে যেতে পারে, ছেলে সফলতা না দেখে যেতে পারে, তাহলে কিসের সরকার, কিসের শিক্ষা দপ্তর? এরকম আমি বলি, এরকম অনেক বাবারা অসুস্থ।
অনেক বাবার অসুস্থ অপেক্ষায় অপেক্ষায়, অনেকে হার্ট অ্যাটাক হচ্ছে টেনশনে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। চোখের সামনে একটা ছেলে যদি 39 বছর 38 বছর হয়ে যায়, বাবারা কি ভাবে বলুন? এই সদনমন্দা লাইট দেখছে, আজকে দেখলাম যে কাপড় তৈরি করছে, তাতে কাপড় তৈরি করছে। তার বাবা ডায়ালাইসিস রুগী, সে ওষুধ কেনে টাকা একটা কোম্পানিতে ছোটখাটো কাজ করে, একদিন ছুটি পায় 12,000 টাকা কোম্পানিতে। তার বয়স 40-এর কাছাকাছি, বিয়ে থাও করেনি। এখন সেটা কি করবে? দিনে 2-3 বার আমার কাছে কল করে, আমি ফোন ধরতে পারি না, যে দাদা কি হবে, আমাদের বিষয়টা বাবার বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারলাম না, আর কবে কি করবো, আর এখন চাকরি পেলেও বা কবে করবো, আদৌ কি হবে, এবারে কি উত্তর দেবো বলুন? মুখ্যমন্ত্রী পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনদের সাথে বৈঠক করতে, এই সামনে আসছে ইমামদের সাথে বৈঠক। মুখ্যমন্ত্রী পাচ্ছেন হুগলির কি জায়গাটার নাম ফুরফুরা শরীফ গিয়ে টাইম কাটাতে। মুখ্যমন্ত্রী চাকরি হারের সাথেও দেখা করতে পারছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পাচ্ছেন না যে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিনের অপেক্ষা চাকরি প্রার্থী, এত রোষ কেন? আমরা দেখতে পাচ্ছি এত রোষ কেন আসে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে? ইয়াং জেনারেশন তারা বিরোধী হয়ে আছে, সরকারের মুখে মুখে কথা বলছে। এটা তো একদিনের নয়, একদিন করে দেখতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রী সবার সাথে দেখা করতে পারছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলে কি পারেন না? যে সমস্যাগুলো কি আমরা বলুন, এই বিষয়টা ভাবা হবে। শুধুমাত্র এই যদি আমাদের সমাজ এই বিরোধীর পক্ষ বলুন আর সরকার পক্ষ বলুন, এই শুধুমাত্র এই গদি দখলের লড়াই চলছে। এটা গদি কি করে গদিটা দখল হবে, কি করে আমার ক্ষমতা থাকবে, এটাই যে করে হচ্ছে, যেভাবে হোক না কেন, বিরোধী রাজনীতি বলুন আর বর্তমান রাজ্য সরকারের রাজনীতি বলুন। আমরা তো মেলা খাওয়া নিয়ে আমরা প্রতিবাদ করছি না, আমরা লক্ষ্মীর ভান্ডার সৌসাদী কন্যাশ্রী নিয়ে কোনো কিছু বলছি না, ভালো কর্মসূচি, এগুলো ভালো কাজ, এগুলো হোক, সাথে সাথে নিয়োগ হোক। কিন্তু দীর্ঘদিন 2.5 বছর পেট পাস করে বসে আছে, কি করতে পারি আমরা? রাজপথে গিয়ে চাকরি হারা যেমন কসবাখানায় গিয়ে ওরা মানে কসবা দিয়ে বেশি করেছিল, অন্যায় ছিল, মেরে বের করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন বলছে যে আমরা আলোচনায় আসলেন না কেন, আলোচনা করছি তো। আজ আমরা যদি বিকাশ ভবনের মধ্যে গিয়ে ঢুকে পড়ি বলুন, আমরা তো সব দেখতে পাচ্ছেন, এখন যদি বিকাশ ভবনের মধ্যে আমরা ঢুকে পড়ি 2000 জন, কি হবে সেটা ভালো লাগাবে? তোমার চাষ করবেন, পরিবার আমাদের আলোচনা করতে পারতে। তাই বললাম যে নর্মালি কিছু হবে না, আমরা যদি বাড়িতে বসে থাকেন থাকুন, এইভাবে আন্দোলন হবে না। লাস্টে আন্দোলনটা করে বুঝে গেছে যে এইভাবে কেউ রাজপথে নামে না, আর এক শ্রেণী বসে আছে বাড়িতে টুকটাক করে ইন্টারভিউ করছে আর অপেক্ষা করছে যে আমাদের কখন আমরা জানিয়ে দেবো যে ইন্টারভিউ আসে। কোচিং সেন্টারগুলো ভালো করে চলছে, বিভিন্ন দিকে দেখিত, কিন্তু বাস্তবের মাটিতে চাকরি প্রার্থীদের পাশে যে এই যে দীর্ঘবঞ্চিত বর্তমান রাজপথে একটাই সংগঠন থাকে, সেটা হচ্ছে ঐক্যমঞ্চ। 2022 প্রাথমিক প্রার্থী ঐক্যমঞ্চ, কে জানে না, প্রত্যেকেই জানে। একটা সুন্দর আলোচনা, এই আন্দোলনের জন্য ডাক দেওয়া, আমরা পথে আসেনি। এভাবে যদি চলতে থাকে চলবে, সবাই যদি পারে, আমিও পারবো, ঐক্যমঞ্চ পারবে। যদি বসে পড়তে পারেন, কসবাই ওরা ঢুকেছিল শিক্ষা দপ্তরে আমরা ঢুকবো, যে আমাদের বিষয়গুলো জানা হোক। যদি প্রতিরোধ না করে তুলতে পারেন, শুধুমাত্র মিছিল করে আর 100-150 জন ওই বিকাশ ভবনের সামনে গিয়ে চিৎকার করে বাড়ি চলে আসলে ইন্টারভিউ পাবেন না, পরিষ্কারভাবে আমি জানি দিলাম। এরপরে আর কিছু করার নেই, প্রত্যেকে বাড়ি বয়স্ক বাবা মা রয়েছে, তাদের এই সময়টা যদি সাপোর্ট না করতে পারি, এই সময় যদি ভালো কিছু কিনে দেওয়া, তাদের ভালো কিছু একটা কোনো জিনিস কিনে দেওয়া, বলুন দুর্গা পুজো বলুন, ঈদে বলুন, টিউশনি পড়িয়ে হয়, আর একটা লাইনে আমরা আসি পড়াশোনা, ইন্টারভিউ পড়াশোনা করতে সাথে সাথে, এভাবে তো চলতে পারে না। নিয়োগ কিন্তু হবে না, ঠিক কোনো নিয়োগ হবে না। গৌরাঙ্গ সরকার মহাশয় বলছেন, এটা ঠিকই কথা। এই সরকার যা পরিস্থিতি করছে আস্তে আস্তে কি হবে, এখন আমাদের ভবিষ্যৎ কি এমনি বুঝতে পারছি না, কোনো কিছু বোঝার লাইন নেই। একদম জেলা গ্রুপে বাবা মিটিং করতে হবে। এই সরকার কি করছে, খুব চাপে পড়ে যাচ্ছে। এই ওবিসি মামলাটা তো রিসেন্ট ওবিসি সমস্যাটা দেখা দিল, তার আগেও কিন্তু সমস্যা ছিল না, ইচ্ছা করলে পারতো। আর ওবিসি সমস্যাটা এখন সমস্যা, আমি বলছি সমস্যা মানে কি, ওবিসিতে বাদ দিয়ে নিয়োগ হবে না, তো ওবিসিতে নিয়ে করুন। আমরা কাছে 1 লক্ষ শিক্ষকের শূন্য টাকা রয়েছে, তার মধ্যে প্রায় 60-64 হাজার প্রাথমিকের। আর বর্তমানে মোট হয়ে যাচ্ছে অন্যদিকে। আমরা এখন সত্যি কথা বলতে ধর্মে পড়েছি, আমাদের কর্মসংস্থান দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার নেই, এইভাবে চলুন। আর খাবো কি সেই চিন্তা সকাল থেকে মাথার উপরে কিছু দুষ্ট লোক কৃত্রিমভাবে এইসব তৈরি করছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে এই আমাদের মতো ছেলেরা, যারা আমরা অপেক্ষায় সারাদিন ধরে আমরা নিউজ চ্যানেল দেখি যে কি কখন আমাদের একটা নোটিফিকেশন তৈরি হবে, কোনো নোটিফিকেশন আসবে। তো এই যা বর্তমান পরিস্থিতি, অবস্থা খুব খারাপ। যদি একসাথে এসে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে চান, একসাথে এসে অন্তত বিকাশ ভবনটা তারা লাগান। আর কি বলবো, সোশ্যাল মিডিয়া কি বলবো, এরকম বলে পরে পুলিশ কল করে বলবে এরকম কথা বলেছি, এগুলো তো বলে অন্যায় কথা বলেছি, আইন বিরুদ্ধে কথা বলেছি, লিগাল অ্যাকশন হবে, ভয় নেই, মেরে দিক, কোনো অসুবিধা নেই। আর জীবন যৌবন সব মিশে গেছে, মানে এগুলো একদম খাঁটি বাংলাই বলছি। এই যে সদনমন্দা লাইট দেখে 40-এর গায়ে বয়স, এদিকে আর হবে না, আমাকে দাঁড়াবো, আর হবে না, এই সাই বুনছি আর বোধহয় চাকরি হবে না। এই পরিস্থিতি, এই বয়স বাসে ডিএলএড সেশনগুলো কিন্তু চালিয়ে দিচ্ছে ঠিকঠাক করে, প্রত্যেকবার পরীক্ষা হচ্ছে, যারা বিএড তারা পরবর্তীতে ডিএলএড করছে। এরপরে তো যখন নতুন নিয়োগ হবে তখন দেখবেন 1000 একটা কেস পড়ছে, তার সাথে আরো 2 বছর পেরিয়ে যাবে। এখন একটাই পদ্ধতি, একটাই লোক যদি সরকার মনে করে নিয়ম দেবে, সেটা হচ্ছে ইতিমধ্যে কতজন টেট উত্তীর্ণ, ওই 2014 নট ইনক্লুড বলুন, 2017 যারা এখনো পর্যন্ত অবজারভেশন আছে, নন অবজার্ভ যারা আছে, তাদেরকে নিয়ে এবং 2022 প্রাথমিক টেটদের নিয়ে ইন সার্ভিস বাদ দিয়ে যদি একটা স্ক্রুটিনি হয়, একটা অনলাইন ফর্মটা করানো হয়, এবং সেগুলো স্ক্রুটিনি করে ওরা ভেরিফিকেশন করে যদি দেখে এতজন 38,000 কি 40,000 ডিএলএড রয়েছে, তো সেই অনুযায়ী যারা শূন্যপদ বা ভ্যাকেন্সি দ্রুত পোস্টটা ক্রিয়েট করে, তাহলে একটা নিয়োগ সবাই পাবে, কিছুটা মানুষ অন্তত শান্তি পাবে। আজকে দেখুন তো যারা বিভিন্নভাবে আন্দোলনে জড়িয়ে বা সরকার বিরোধী কথা যারা বলে, দেখুন তো শিক্ষক কতজন আছে। আমরা কেন বলছি, আমরা কেন লড়াইয়ের জন্য বিরোধিতা করি, এইটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, কেন নিয়োগ হচ্ছে না? আমরাও চাকরি পেয়ে গেলে আমরা থেমে যাবো, কিন্তু সরকারের এই ভুলের কারণে, দীর্ঘদিন চালাকির কারণে, দীর্ঘদিন চালাকি করা হয়েছে আমাদের সাথে। আজকে 2017 টেট এত দেরিতে নিল 22 সালে নাগাদ, সেই টেটটা নেওয়ার রেজাল্ট আমাদের সাথে করলে হতো না, তাহলে তো আমরা একটা নিয়োগ পেতাম, বড় একটা ভ্যাকেন্সি দিয়ে করতে পারতো। সব ক্ষেত্রে চালাকি। 2024 টেট নেওয়ার কথা বলেছিল, বিকাশ ভবন থেকে জানিয়েছিল যে টেট নিয়ে আমরা কি করবেন, 22 ছেলেরা বারে আমাদের কাছে আসে, 22 টেট উত্তীর্ণরা বারে আসে, আমি 23 টেট দিতে 22 ক্লিয়ার করতে পারলেন না, 23 নিলেন, আবার 24 নেবেন, আর টেট নিতে হবে না। ভাবতে পারছেন খেলাটা কোন দিকে যাচ্ছে? ওই 100 জন 150 জন 200 জন নিয়ে ওই শিক্ষা করে এপিসি ভবনের সামনে বলুন, ওসব হবে না, ওগুলো হবে না, ওগুলো আর করে লাভ হবে না, হয়ে গেছে 2 বছর ধরে করছি। আমি বারবার একটা কথা বলি, আন্দোলন নয়, প্রতিবাদ নয়, প্রতিরোধ, এই কথাটা আমি বলি। প্রতিরোধ জাগো, বিকাশ ভবনে বসে পড়ো, তালা ঝোলাও, যা আসো কথা বলো। 30,000 ডিএলএড 3,000 কথা আনতে পারে না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই, বসে থাকুন সবাই। একদম বিক্রম ঠিকই বলছে, এখনো কিছু টেট উত্তীর্ণ যারা আছে অল্প বয়সে, তারা এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি, তারা মনে করছে ইন্টারভিউ আসলো বলে কোচিং সেন্টারে যাচ্ছে, পড়াশোনা শুরু করছে। অবাক হয়ে যাচ্ছি আমি, অবাক। শুধু লড়াইয়ে আপনার পাশে কেউ থাকবে না, নিজের লড়াইটা নিজেকে করতে হবে, সফলতা অবশ্যই আসবে, কিন্তু পড়াশোনা করে এটা আমাদের হাতের মধ্যে থাকে। পরীক্ষা দেবো 5 ঘন্টা জায়গায় 10 ঘন্টা পড়বো রাজ্যে, কিন্তু নোটিফিকেশনটা আমরা কি করে আনতে পারি? এর জন্য বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে তালা ঝোলাতে হবে। কি ভাবছেন আমাদের নিয়ে? ওবিসি কেস, আমাদের কাছে যথেষ্ট ভ্যাকেন্সি আছে, সবাইকে চাকরি দিয়ে দিন। এই সমস্যাটা কৃত্রিমভাবে কেন সমস্যা তৈরি করছেন?
শুধু এখন চাকরি হারা নিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো মানুষের সাথে দেখা করছে, এই ধর্মীয় ফুটবল শরীফ চলে যাচ্ছে, এই 26 তারিখে মনে হচ্ছে ইমাম মহসিনদের সাথে ওরা বসবেন, চাকরি হারাদের সাথে বসছেন, কিন্তু চাকরি প্রার্থী গেলে ওনার মাথা আগুন হয়ে যায়। আমরা তো এটা আশা করি না, একটা নির্বাচিত সরকারের কাছ থেকে আশা করি না। আমরা প্রত্যেকে ভোট দিয়েছি, কেউ বলে ভোট দিয়েছেন, আমরা প্রত্যেকেই ভোট দিয়েছি, দিয়ে ফাঁকা নির্বাচিত করেছি। আপনি আমি সবাই ভেবে দেখুন তো, সিপিএম 34 বছরের রাজত্ব অবসান করতে গিয়ে আমরা প্রত্যেকে ভোট দিয়ে নিয়ে এসেছি, কেউ বলতে পারবে না আমি ভোট দিই। সরকার তো আমাদের ভোটে নির্বাচিত, সেই সরকার আমাদেরকে দেখবে না, আর না দেখলে প্রতিরোধে নামতে হবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না। সামনে একটা পদক্ষেপ নিয়েছি, কর্মসূচি নিয়েছি, একটা বড় কর্মসূচি নিয়েছি, আমি এখন বলছি না, কর্মসূচি অবশ্যই দেখতে পাবেন। ওই 100-150 জন এবিসি ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে গিয়ে কিচ্ছু হবে না, পরিষ্কার বুঝে গেছি। আর কোনো এমএলএ এমপি বলুন, কোনো অ্যাডমিনিস্ট্রেটর বলুন, কেউ মুখ্যমন্ত্রীর সামনে বলবে না। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে আমাদের কাজ আমাদের করতে হবে। বড় বড় তারা নিয়ে আসুন, বর্তমান থেকে হোক আর কোচবিহার থেকে হোক, তালাটা বসান, তালাটা মারুন। কসবাই হয়েছে চাকরি হারা গেছে, তো পেটে খিদে আছে। আর চাকরি হারাদের কথাও সহমত সাথে বলেছি, এবং এটাও বলছি যে 2022 প্রাথমিকের দীর্ঘদিন আন্দোলন করেছে, এখন মিডিয়া থেকে প্রত্যেকেই দেখছে, কিন্তু কোনো চাকরিজীবী কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা বেশি একটু সহানুভূতি দেখে ফেলছি। সবাই নিজের নিজের জায়গায় লড়াই করছে, সবাই নিজের নিজের জায়গায় লড়াই করছে, একদম কৌশিক ভাই, সবাই নিজের নিজের জায়গাটা দেখছে। চাকরি হারা নিজের চাকরি পাঠানোর জন্য চেষ্টা করছে, আন্দোলন করছে। আরে আসুন না, কোনো পারমিশন দরকার নেই, চলুন। আমি তো বলছি সামনে যাবো, গুলি মারলে আমার গায়ে গুলি লাগবে, এই ভিডিও পড়ে যাবে, ও নিয়ে কোনো চাপ নেই। মাথায় এমনি শান্তি নেই, মানসিক পরিস্থিতি ঠিক না। কারণ এই 2 বছর একভাবে তাকিয়ে আছে। কত আগে পশ্চাতের ওয়েবসাইট ফলো করতাম বাড়ি, আর এখন পশ্চাতের ওয়েবসাইট ফলো করি না। এখন অনেকে ওয়েমার কোথায় আছে কেউ জানে না, অনেকে টেট সার্টিফিকেট কোথায় রাখা আছে অনেকে ভুলে গেছে। ওরা 365 দিন 12টা 24টা মাস, 24 মাস, আর এদিকে 2-3 মাস হয়ে গেল, প্রায় 30 মাসের কাছাকাছি রেজাল্ট পাবলিশ করে সেই নিয়োগ হচ্ছে না। একটা ছেলে যদি বয়স যা 35, 36, 37, 39, সে আর কতদিন চাকরি করবে? আর এই পেশা থেকেও তো বেরোতে পারছে না, কারণ কোয়ালিফাই করে 2 বছর পার করে দিয়েছে, আর পরীক্ষা দেওয়ার জন্য 5 বছর, 7 বছর, এখন অন্য পেশায় গেলেও নেবে না। তাহলে এরা কোথায় যাবে? এটা চাকরি না পেলে কোথায় যাবে? চাকরি দিতে পারবে না সরকার। সব দিকে তো হচ্ছে, মেলা খেলা এটা সেটা সব দিকে হচ্ছে। ওর ওটা নিয়ে আমরা বিরোধিতা করছি না, একটা বড় ইস্যু তৈরি হচ্ছে, সেখানে গিয়ে মন লাগানো হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীদের সাথে বসা হোক, দাবিটা সত্যিকারের ন্যায্য কিনা দেখা হোক। আর যদি ন্যায্য না হয়, রাস্তায় নামলে লাঠিচার্জ করে তুলে দিন, কোনো সমস্যা নেই। মারতে মারতে তুলে দিন আমাদেরকে, যদি ন্যায্য কথা না বলে থাকি, যদি সঠিক কথা না বলে থাকি, সঠিক দাবি না রাখতে পারি, মারতে মারতে তুলে দিন আমাদেরকে, কিচ্ছু বলবো না। আমরা যখন রেজাল্ট পাবলিশ করা হলো, সেই ফেব্রুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক পর্ষদ সভাপতি জানালো ন্যূনতম 2বার ইউজ করেছিল কথা, ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আর যখন আমরা বেকার মেলা করলাম, চারদিকে হুলস্থুল কাণ্ড পড়ে গেল, যে চাকরি প্রার্থীরা বেকার মেলা করছে, চপ ভাজছে, কেউ ঝালমুড়ি, কেউ এটা বিক্রি করছে, চারদিকে অবস্থা, বিরোধী পক্ষ সবাই বিভিন্ন তাদের পোস্টে শেয়ার করছে আজকের অবস্থা। তখন পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে কি বলছেন, যে টেট পাস একটা সূচকপত্র। আমি স্যারকে বলি, স্যার টেট পাস সূচক, আর টেট পাস না হলে কিন্তু বসতে পারে না। সে মাধ্যমিকে যদি 100 মধ্যে 100 পায়, উচ্চ মাধ্যমিকে 100 মধ্যে 99 পায়, ডিএলএ 99% পায়, সে কিন্তু ইন্টারভিউ আসতে পারে না। টেট পাসটা মেন জায়গা, টেট পাসটা মেন। টেট পাস হলে ইন্টারভিউ প্রসেসে ঢুকতে পারবে। টেট পাস করা মানে সে বাচ্চাদের সামনে শিক্ষকতা করার যোগ্য, বাচ্চাদের সামনে পড়ানোর যোগ্য, শিক্ষার্থীদের সামনে যাওয়ার যোগ্য। এটাই মেন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা এনসিটি গাইডলাইন মেনে যেটা বলা আছে, যে একটা শিক্ষক শিক্ষার্থীর সামনে যেতে গেলে স্বয়ং প্রধানমন্ত্রী গিয়ে পড়াতে পারবে না, যদি না ডিএলএড প্রশিক্ষণ না থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন খেলা হচ্ছে আমাদের সাথে। বেশি কিছু বললে তোমাদের শিক্ষকের মতো আচরণ নয়, শিক্ষকের মতো আচরণ প্রথম থেকে করে যাচ্ছি। যখন প্রতিবাদ করবো তখন আমরা শিক্ষক নয়, আমরা তখন বিরোধী পক্ষ। জেলায় জেলায় 10 লক্ষ শূন্যপদ ছিল, এখন 1 লক্ষ, মানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকের ক্ষেত্রে। প্রাইমারি তার বেশি, 7,000 মতো প্রাথমিক আছে, 67,000। আমাদের জীবন নয়, আমাদের যৌবন নয়, আমাদের জীবন মোটেও জীবন নয়। এটা আমাদের মা বাবা নয়, তারা অপেক্ষায় থাকে না, তারাও আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারা সুস্থ নেই, মোটেও সুস্থ নেই। আমাদের গ্রামে যারা ডিএলএড বা বিএড প্রশিক্ষণ নেই, অনেকেই ভাবে এটা প্রশিক্ষণ নিয়ে মানে হয়তো চাকরির কাছাকাছি যাওয়া। একবার মনে আছে প্রাক্তন মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একবার কথা বলেছিলেন যে টেট কি মানে দুর্গাপুজো, এসএসসি কি দুর্গাপুজো, যে বছরে বছর এসএসসি হবে, দেখলেন ভগবানের মার, এসএসসি কি দুর্গাপুজো যে প্রত্যেক বছর হবে। আজকে দেখলেন অবস্থাটা, চোখের জল কিন্তু আছে, এই চোখের জল কিন্তু খুব খারাপ জিনিস। চোখের জল খারাপ, কারোর জন্য, কারোর অবহেলার জন্য আমাদের চোখের জল পড়ছে, ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। আর 2 বছরের অপেক্ষা, 5 বছর অপেক্ষা টেট হলো, আর 2 বছর উত্তীর্ণ হয়ে আমরা অপেক্ষায় আছি। বিষয়টা একবার ভাবার মতো কেউ মনে হলো না, যে একবার কেউ ভাবো। এই দেবী রানী দেখছি আমার লাইভ, দেবী রানী বাবা অসুস্থ, একটা মেয়ে, অনেকদিন কথা হয় না, বাবা হচ্ছে পেশেন্ট, মানে এখন এমন অসুস্থ, মোটামুটি ক্যান্সারের কাছাকাছি চলে গেছে। একটা বেসরকারি স্কুলে পড়াতো, আমার বেশ কিছুদিন আগে কল করেছিল, সেই কাজটাও ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কলকাতায় ছিল। বাবাকে কি করে ট্রিটমেন্ট করবে সেও জানে না। বাবা শুধু বারে বলছে যে মা তোর হবে তো, চাকরি পাবি তো, কবে ইন্টারভিউ হবে, বিদেশে কাজ শুনেছিস। বাবা শুয়ে আছে বেডে, বাবা ওটা ক্ষমতা নেই, সারাক্ষণ গ্যাস দিয়ে অক্সিজেন দিয়ে রেখেছে, বাড়িতে নিয়ে গেছে। সেখান থেকে একটা বেসরকারি রাজীব কিছুদিন ছিল, 10-12 দিন, সেখান থেকে আবার এখান থেকে ছেড়ে দিয়েছে আইসিইউ থেকে, এখন বাড়িতে গিয়ে রেখেছিল, অবস্থা খারাপ ছিল, সেখান থেকে আবার পাশে বেসরকারি হসপিটালে ভর্তি করেছে। 2 বছর অপেক্ষা করেছে। এই 2 বছর যদি বছরে 2বার নিয়োগ, 4বার যদি নিয়োগের মধ্যে যেতে পারতো, 4বার যদি নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ পেত, অন্তত একবার হতো। আর একটা চাকরি থাকলে কি হয়, একটা মনের দিক থেকে কিন্তু একটা জোর চলে আসে অটোমেটিক্যালি। বাড়িতে অসুস্থ থাকলো যে না আমার একটা আমি মানে একটা জব আছে, এর থেকে কিছু কিছু করে আমি খরচ করতে পারবো। কিন্তু এই যে বেকারত্ব, মানে এর মতো যন্ত্রণা কিছু নেই, এটা কাউকে বলে বোঝাতে পারি না। আমরা চাকরি হারাতে নিয়ে, অনেকে আছে চাকরি হারাতে নিয়ে সব ব্যস্ত, কিন্তু চাকরি প্রার্থীদের কোনো অবস্থাটা আমরা যদি দেখেন বা ভাবেন, অবাক হয়ে যাবেন। অনেকে আমার অনেকে টেট পাস নয়, তবু পরিষ্কারভাবে জানাচ্ছি, এই সমস্যা, এই রোষ, এর একটাই কারণ, 2010-এর আগে যে সরকার ছিল, আমি বলছি না পুরোপুরি দুর্নীতিমুক্ত, সেই বাম আমলেও শালির ছেলে, শালির মেয়ে, মেয়ের বান্ধবী এমনও চাকরি হয়েছে, এটা বলবো না। শালির বান্ধবী, অনেকে পরীক্ষা দিতে শালির বান্ধবী চাকরি পেয়েছে, তো এরকম চলেছে, এটা বলবো না, দুর্নীতি চলেছে। কিন্তু বাম আমলে 3,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, ধারাবাহিক নিয়োগ কিন্তু করে গেছে। এসএসসির এই কমিশন করানো হওয়ার পর, তার আগে ম্যানেজিং কমিটি থেকে স্বতন্ত্র হতো, এটা সত্যি। বারবার বলেছি, দেখুন আমার যদি কেউ রাজনীতি খুলতে আসে, আমার কথার মধ্যে ভুল হবে। আমি প্রত্যেকের, আমি কোনো অ্যাক্টিভলি কোনো রাজনীতি করি না, প্রত্যেকের আমি বলি, প্রত্যেকের উদ্দেশ্যে যেটা ভুল ঠিক সেটা বলার চেষ্টা করি। তো বাম আমলেও ধারাবাহিক 10,000 হোক, 5,000 পর্যন্ত নিয়োগ করে গেছে, এই সমস্যাগুলো তৈরি হয়নি, এত আইনি জটিলতা তৈরি হয়নি। 10,000, 5,000, 12,000,
প্রত্যেকবার পরীক্ষা হয়, যার ফলে কি আমরা যারা পরীক্ষায় যুক্ত তারা আমরা এবারে না হলেও পরের জন্য চেষ্টা করি, একটা টার্গেট থাকে পরের আমাদের পরের পেতে হবে, পড়াশোনা করি। কিন্তু এই আমলে 2010-এর পর ভেবেছিলাম হয়তো নিয়মটা ধারাবাহিক এরকম থাকবে, কিন্তু যারা আমরা এই ভাবনাটা ভেবেছিলাম যে নিয়ম সারা বছর থাকবে, তারা সবচেয়ে আজকে ডিপ্রাইভ হয়ে আছে, আজকে বঞ্চিত হয়ে আছে, মানে আমাদের ভুলের কারণে। একবারে টেট 4-5 বছর পর একটা টেট হচ্ছে, সেই টেটে এত নিয়োগ দিচ্ছে আর তার মধ্যে এত দুর্নীতি হচ্ছে, তার টেট কিছুদিন পর আবার বন্ধ হয়ে বেরিয়ে গেছে। এই যে এসএসসি হলো 2016 সালে, অবস্থা দেখতে পাচ্ছেন। আর 2014 টেটটা একটু ভাবুন, চোখে চলে আছে, অনেকে যোগ্য ক্যান্ডিডেট বসে রয়েছে। আমি বলবো না যে জেনুইন চাকরি পাইনি, 2017 প্রচুর জেনুইন, কিন্তু কাউকে সুপারিশ ছাড়া কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু 2017 চাকরি পেয়েছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু 14 টেটের ক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক দুর্নীতি হয়েছে, সেটা সামনে আসবে, সবার জন্য নয়, যারা যোগ্য তারা থাকবে। হ্যাঁ দেবী, যারা যোগ্য তারা থাকবে। আমার যে কথাটা বলা, রাত 2টোর সময় এসএমএস গেছে যে আমি চাকরি জয়েন করবো স্কুলে গিয়ে, এটা কোন দেশের নিয়ম বলুন তো? রাত 2টোর সময় মেসেজ গিয়েছে মোবাইলে যে আপনি পাস করে গেছেন, আর এমন এমন সময় সব হয়েছে, রেজাল্ট বলুন, বলুন, নিয়োগ বলুন, সব রাত্রে, দিনের বেলা কোনো কিছু হয়নি। চোখে জল নেই। 2014 টেট, 2017 টেট আর দীর্ঘ 5 বছর পর 2022 টেট, যদি একটু সহানুভূতি থাকতো এই টেটটাকে নিয়ে অন্তত ভাবতো। তখন নর্মালি যখন ভাবনা হচ্ছে না, আসুন আর পরিষ্কারভাবে বলেছি, ভোটের আগে যদি আমাদের ওবিসি হোক যা হোক, আমাদের যদি নিয়োগ না দেওয়া হয়, আমরা যদি সংঘবদ্ধ থাকেন, নতুন ধারায় আন্দোলন হবে পশ্চিমবঙ্গে বুকে, যেখানে মুখ্যমন্ত্রী যাবে সেখানে আমরা যাবো। দেখি, আমরাও আমাদের মধ্যে অনেক মাইনরিটি আছে, প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে, মাইনরিটি ঘরে বোনেরা রয়েছে, যারা স্বনির্ভর হতে চায়। আমরা কিন্তু যেখানে যাবেন সেখানে কিন্তু আমরা যাবো। এসসি এসটি ও তপশিলি যারা আছে, জেনারেল কাস্ট, যাদের বয়স হারিয়ে যাচ্ছে, 40 পার দিতে পারবে না, অনেকে তো কান্নাকাটি করতে করতে আমাদের মঞ্চ ছেড়ে দিল, দাদা 40 পার হয়ে গেছে, হবে না। চ্যাটার্জি বসু যাদের টাইটেল, তারা কিন্তু অনেকেই ওই মঞ্চ আছে, কিন্তু ওইভাবে জীবন্ত লাশের মতো আছে, যে পাস করলাম, ডেট সার্টিফিকেট হাতে এলো, কিন্তু তারা ইন্টারভিউ যেতে পারবো না। 2 বছরের মধ্যে যদি ইন্টারভিউ হতো পেতাম, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, আমাদের বয়স নেই। এই অবস্থা তৈরি হয়েছে, একটা দিনের পর দিন এই সমস্যাটা জিয়ে রাখা ধরুন মুখ্যমন্ত্রীর এই পরিণতি। আর এই পরিণতি দেখবেন, এই যদি নিয়োগ না হয় 2022-এর, সাধারণ চাকরি প্রার্থীরা যেভাবে রোষ আছে, মনে যেভাবে রাগ জন্মাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকের মনে। আজকে প্রত্যেকের মনে এর মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আগে মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, এখন বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না, ডাইরেক্ট বলছে। এই জায়গাটা তৈরি হবে কেন বলুন? এই জায়গাটা কেন তৈরি হবে? আজকে কিছু জন যদি চাকরি পায় তাহলে তো ভালো হবে। এই 2014 নিয়ে আমি বলি সংক্ষেপে, এই 16,500 নিয়ম নিয়ে আমি বলছি যে বিয়েটা ঢুকেছিল, তো কিছু দুর্নীতি তখন 2014 হলো। আমি তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম, তা বলছে দেখুন ওটা কারোর বাড়ি হাড়ি চলুক আর না চলুক, মানে যারা চাকরি পেয়েছে দুর্নীতি করে হলেও তারা তাদের বাড়ি হাড়ি চলছে, মানে কি বুঝতে পারছেন কথা? কারণ কারোর বাড়িতে হাড়ি চলছে, এই বিয়ের দোকানের ফলে যে অনেক বিয়ের বাদ চলে গেছিল, তার কথা আমরা বলতে গেছিলাম, তখন এই কথাই উনি বলেছিলেন যে কারণ কারোর বাড়িতে হাড়ি চলছে, কিন্তু যোগ্যদের বসিয়ে রেখে অযোগ্যদের বাড়িতে হাড়ি চলানোটা ঠিক হবে? ঠিক হয়? আজকে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসে, আমি জানি না কি হবে, সামনের দিন খুব খারাপ দিন আসে, যে পরিস্থিতি আসে, মানুষ যদি না বোঝে, মানুষ যদি নিজের জন্য পথে না নামে, পরিস্থিতি আরও ভয়ানক দেখা দেবে, এটা মাথায় রাখবেন। এই ওবিসি সমস্যাটা 2010-এর সময় যখন কেস করা হয়েছিল, সেই সময় থেকে সরকার যদি একটুখানি নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এই কমিটি তৈরি করে ভেরিফিকেশনগুলো সাবমিটগুলো হতো, এই কৃত্রিম সমস্যাটা তৈরি হতো না। কথাগুলো বুঝবেন, কথাগুলো অনেক হয়তো মনে করে শুধু বিরোধিতা করে যায় সরকারকে, কিন্তু বিরোধিতা নয়, এটা একটুখানি ভাববেন, ভাবলে বুঝতে পারবেন। এটা কি বলা একদম। ভোটের আগে কিছু হবে বলে মনে হয়? ভোটের আগে তো অবশ্যই হবে, এখনো বলে যাচ্ছি ভোটের আগে অবশ্যই হবে। জানি না কি হবে। এই 2014 টেট নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন নতুনদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কী হবে কিছু বলা এই মুহূর্তে বলা খুব কঠিন। বড় বড় লয়ার অ্যাডভোকেট যারা আছে তারাও বলতে পারবে না কী হবে। এই চাকরিহারা যারা এদের আগে এদের কাজটা কমপ্লিট করবে, এই চাকরিহারা কি মনে করছেন? চাকরিহারা কি এখন এদের নিয়ে সরকার ব্যস্ত? নতুন ফ্রেশাররা কি পরীক্ষা বসতে পারবে? নতুন ফ্রেশাররা কিন্তু পরীক্ষায় এখন আপাতত এই পরীক্ষা এদের না টেনে 26,000-এর মধ্যে কী হবে এটা কমপ্লিট না করে নতুন পরীক্ষা হবে না। ঠিক 2014 প্রাইভেট ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে ওদের কমপ্লিট না করে নতুন প্রসেসে হাত দেবে না। তাই এই কয়েক মাসের মধ্যে আমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এই কয়েক মাসের মধ্যে এই 2014 যে বিভিন্ন রকম 14 বিরুদ্ধে কেস রয়েছে, আজকেও অনেকে বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, খবর পাচ্ছি 2014 রিলেটেড ডিটেলস বলছি না, তবে এর মধ্যে যদি যত সংখ্যক টেট পাস, যদি সরকার পোর্টাল খুলে যদি একটা টেট উত্তীর্ণ বৈধ প্রশিক্ষণ এবং টেট উত্তীর্ণদের নিয়ে যদি একটা স্ক্রিনিং করে যে কতজন টেট পাস আছে আমরা দেখি, যেটা 16,500 আগে ক্ষেত্রে হয়েছিল, রত্নাবাসী ম্যাডাম বলছিলেন, এইরকম যদি প্রসেসে গিয়ে একটা নোটিফিকেশন দিয়ে দেয় সরকার যে যতজন আমরা পরীক্ষা দিয়ে যে অবস্থায় আছে ওবিসি বাতিল, তারা ওবিসি অবস্থায় থাকলো, কথা বলছি, দেখা যাচ্ছে এতজন 39,000 বৈধ ডিএলএড আছে এবং টেট পাস, তাহলে 40,000 শূন্য পদে হোক, তাহলে সবাই চাকরি পেয়ে যাবে, তখন ওবিসি সমস্যা হচ্ছে না, জেনারেল কাস্টে চাকরি করবে। আর যারা 82 থেকে 89 পেয়েছে, এটা তো অলরেডি দেওয়া রয়েছে, এটা নিয়ে কেস হওয়ার কোনো জায়গা নেই, কারণ বেনিফিট পেয়ে গেছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে, এটা কোনোভাবে কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু এই জায়গাটা আনতে গেলে কিন্তু প্রতিরোধ দরকার, এমনি হবে না, যেখানে ঘা হচ্ছে সেখানে একটু টুকটুকে মরম লাগিয়ে দেওয়া হচ্ছে। দিন খুব পরিস্থিতি খারাপ আছে, আমরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করছেন, যাচ্ছেন আসেন, বাড়িতে পড়াশোনা করছেন, কিন্তু কী হবে, বয়স না থাকলে কী হবে? উনি সুভাষচন্দ্র বাগ এই লাইভ দেখছে, ও একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে ওই কমান্সের পক্ষ থেকে, তো সেই পদক্ষেপটা 23 জেলা মিটিংয়ের মাধ্যমে বলা হবে, এখন কিছু বলবো না, রাস্তায় পোস্টার মেরে কিছু হবে না। এই সরকার নর্মালি শুনবে না, নর্মালি 2.5 বছর ধরে নর্মালি বলে আসি, হাতে পায়ে ধরে বলে আসি, সভাপতি এই 2জন মুখপাত্রের সাথে কথা বলেছি, দুটো মুখপাত্রের সাথে কথা বলেছি, কিন্তু কোনো দিকে কোনো রেসপন্স নেই। একমাত্র মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, যদি প্রতিরোধ করতে পারি, অন্তত দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারে, আমার মনে হয় কাজ হবে, তাছাড়া কোনো পথ নেই। অন্তত এখন তো নোটিফিকেশন দিতে কোনো বাধা নেই, কিন্তু 14 সমস্যা এসে গেলে কিন্তু আর কিছু করা থাকবে না, নতুনদের নিয়ে ভাববে না। এটা ঠিক, টেট পাস মানে চাকরি নয়, আপনি টেট মানে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, টেট উত্তীর্ণ মানে আমি যোগ্যতা পেয়েছি, আমি বাচ্চাদের পড়াতে পারবেন, কিন্তু টেট পাস মানে যে আমরা সরকারি কিছু চাকরি দিতে হবে, এখানে কথা বলে এখানে যদিও অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য এই এনসিটি গাইডলাইনে টেটটা হয়, আমাদের টেটের নোটিফিকেশনে দেখবেন পর্ষদের ওয়েবসাইটে যে নতুন প্রাইমারি টেট হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার, ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এই কারণে এবার 23 টেটে আবার বলে এখানে কত রকম চালাকি, বুঝতে পারছি সব, কিন্তু কী করবো, আমাদের ছোটো মুখে না মনে করো ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আমরা কোনো নেতা মন্ত্রী কেউ নয়, বেকার ছেলে আমাদের কথা কোনো ভ্যালু নেই একদম। দেবী দত্ত বলছে বিদেশে বাপি তোমাদের খুব আশীর্বাদ করছেন, এই যে দেবী বাবা খুব অসুস্থ, ওর বাবা এমনকি এই ইন্টারভিউর জন্য নিজে আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছে, ফেসবুকে আবার শেয়ার করেছি, এত স্ট্রং মানুষ।
ওই হলদিয়া থেকে আসে গাড়ি ভাড়া করে প্রাইভেট গাড়িতে করে এসে কলকাতায় আন্দোলন করে গেছে। সেই মানুষটা আজকে ক্যান্সার আক্রান্ত হয়েছে। দিদি কী ভালোটা বলছিলাম ভুলে গেছি। একদম শয্যা সারাদিন অক্সিজেন দিয়ে রাখতে হয়। আজকে কিছু না হোক এই বাবা অসুস্থ, কাজকর্ম করতে পারছে না, সংসার চালানো থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছু খরচ আছে, ওষুধপত্র কেনা, চিকিৎসা খরচ। অন্তত একটা কাজ পেলে একটা সরকারি যদি প্রাইমারি শিক্ষক হতো, শিক্ষিকা হতো, তাহলে এই সমস্যা কিছু একদম ব্রেন একটা সাপোর্ট থাকবে না, একটা কিছু আছে। সায়েন্সের স্টুডেন্ট কী করবে এখন কোনো, তারা বেসরকারি স্কুলে পড়াতো সেটাও ছাড়িয়ে গেছে। এরকম 3 জেলায় অনেকের মুখোমুখি হতে হয়। অনেকের বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর সময় দেবে না, 2 বছর পেরিয়ে গেছে। তো এই জিনিসগুলো বার পাওয়া যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি কত মানুষের অসহায় হাহাকার দেখতে পাচ্ছি। এখন তো পুরোপুরি চাকরি হারাতে নিয়ে পড়েছে আর বর্তমান পরিস্থিতির উপরে কিছু বলার নেই। কর্মসংস্থান দরকার নেই, উন্নয়ন দরকার নেই, এই সঙ্গে চলবে। এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে মানুষের মধ্যে। মানসিক শান্তি নেই, মানসিক শান্তি নেই। অনেকে হয়তো ভাবছেন যে ভালো আছি, মানসিক শান্তি নেই। জেলা গ্রুপে আজ থেকে মিটিং করবো আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আর এই 2 জন 10 জন বা এই 200 জন 100 জন গিয়ে এই আন্দোলনে আর বিশ্বাস করতে পারছি না যে হবে না, মুখ্যমন্ত্রী ওইভাবে দেখবে না। আমরা যদি রাত জাগতে পারেন, খোলা আকাশের নিচে যদি ওই মানে একদম পুরো মানে কংক্রিটের রাস্তার উপরে রাতে শুয়ে থাকতে পারেন, রাতের অন্ধকারে ওইভাবে শুয়ে থাকতে পারেন, যদি বড় বড় তালা লাগিয়ে দিতে পারেন, তাহলে কিছু একটা ভাবনা হবে। না হলে এই 200-100 জন গিয়ে পুলিশের টানাটানিতে নিয়ে ওই প্রিজন নিয়ে থানায় বসিয়ে রেখে ওই সব সমস্যা সারাদিন না খেয়ে ও আর ভালো লাগে না, ও করে ওসব কিছু হবে না, বোঝা হয়ে গেছে। ও আইন অমান্য ওইসব আন্দোলন করে কিছু হবে না। শুনুন, কিছু একটা কথা বলতে গেলে আমি বলতে চাই, সামনে একটা পদক্ষেপ রেখেছি আমরা, একটা ভালো একটা কর্মসূচি রেখেছি, সেটা আমি এখন বলছি না। আর আপাতত টেলিগ্রাম মিটিং করবো, দেখি এর মধ্যে একটা টেলিগ্রাম মিটিং দেওয়া হবে। এই মিটিংয়ের মাধ্যমে তুলে ধরুন। আর ওবিসি ভাইদের বিষয়টা বলছি, যারা রাজপথে নামছে না, আবারও পরিষ্কার করে বলছি, কার পোস্ট কোন পোস্ট, ওবিসির বিরুদ্ধে কেউ কিন্তু ঐক্যমঞ্চ নেই, পরিষ্কার আবারও জানাচ্ছি। ওবিসির থাক যারা বছরের প্রথম থেকে আন্দোলন করেছে, ফান্ডিং করেছে, সেই সব ওবিসির বিরুদ্ধে আমরা যাবো না, 82-89 তাদের বিরুদ্ধেও যাবো না। প্রথম থেকে রাজপথে থেকেছি, তার হয়ে আমি বলছি, ঐক্যমঞ্চে আমি বলছি, ঐক্যমঞ্চের কোনো অ্যাডমিন ওবিসি বিরোধী কোনো পোস্ট করেনি, ওবিসির সাথে বরাবরই আছে। যেটা সত্য কথা সেটা তুলে ধরা হয়েছে, যেটা সত্য কথা সেটা তুলে ধরা হয়েছে। ওবিসিদের বিরুদ্ধে কেউ নেই। ওবিসি ভাইদের বলবো, পথে আসুন, লড়াই কিন্তু ঐক্যমঞ্চ করেছে, আগামী দিনেও করবে, সেটা আমরা মিলিয়ে নেবেন। এটা আমরা মিলিয়ে নেবেন, কোনোরূপ অন্য প্রসঙ্গ এতে পা দেবেন না। সারা রাত পথে কাটিয়েছি, খোলা আকাশে রাত কাটিয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করেছি সারাটা পথ। স্বস্তি আছে জানে, বৃষ্টিতে ভিজে সারাদিন ধরে বৃষ্টিতে ভিজে মিছিল করেছি আমরা, করেছি লড়াইটা, আমরা করে শুরু করেছি, লড়াইটা আমরা শেষ করবো। ইতিমধ্যে যদি কোনো একটা পদক্ষেপ করা যায়, কোনো একটা করা যায়, সেটা দেখছি। আর ওই 200-100 জন বা মিছিল নিয়ে এই মুহূর্তে একদম ভাবছি না। এটা করে মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রীর মন গলাতে পারবেন না, এটুকু বলছি। আমি পরিষ্কার আমার এই যে লড়াই জীবন থেকে আমি এটা উপলব্ধি করেছি। একদম কাজ করা ছাড়া কোনো পথ নেই, যা পরিস্থিতি এখন এই মুহূর্তে দেখুন। একটা পথ সরকার যদি মনে করে, একটা পোর্টাল খুলে কতজন বিএড আছে, কতজন টেট পাস আছে, সেই ভিত্তিতে যদি একটা স্ক্রুটিনি করে, তাহলে হয়তো এগোতে পারে। নাহলে চারদিক থেকে জড়িয়ে যাবে, এরপরে আরও জড়িয়ে যাবে, এরপরে আরও জড়িয়ে যাবে। শুনুন, সবসময় যদি ভোট রাজনীতি হয়, সবসময় যদি এই ভোট থেকে রাজনীতি হয়, দেয়া নেওয়া রাজনীতি হয়, আমি তোমার 2000 দিচ্ছি, 1200 দিচ্ছি, আর এক পার্টি বলছে আমরা 3000 দেবো, এই একই সেম সিস্টেম চলবে, গণতান্ত্রিক সিস্টেম সেম পথে চলবে। এই 3000 বলছো আমরা 3000 দেবো, পারবেন আমাদের নিয়ে আসুন। আর এই বেকারত্ব বা স্কুলগুলোর অবস্থা দেখুন তো। এখন বাচ্চারা যারা 11-এ, আমার স্টুডেন্ট আছে যারা 11 থেকে 12-এ উঠছে, 12 তো নেই, 4টে সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে স্কুল কোশ্চেন করে, আর 2টো হচ্ছে বোর্ড কোশ্চেন করে। তো বোর্ডের এবার শর্ট আনসার রয়েছে, ওই মাসিকে পড়বে, ওরা অলরেডি 12 উঠে গেছে, কিন্তু ওরা পড়াশোনা কিছু যায় না, ওরা সেই পড়াশোনা স্কুলেই যায় না, একটা 8-7-8 স্কুলেই যায় না, ওরা বিদ্যালয়মুখী নেই। ওরা আমাদের সময় কিন্তু ওই পড়াটা কিন্তু আমরা করতাম, স্কুলে যেতাম, স্কুল বন্ধ করে কোনো কথা হবে না। এখন যখন স্কুলে যেতে চায় না বাচ্চারা, দিনের পর দিন। আমরা ছাত্রের সাথে কথা বলি, ও হচ্ছে ফোরে পড়ে, তো ওই স্কুলে না গিয়ে এমন হয়েছে রেজাল্টের পর স্কুলে যায়নি, ও গিয়ে ফোরে উঠে গেছে, কিন্তু ও 3 ক্লাসে গিয়ে বসেছে। কথা শুনুন কি সুন্দর, 3 ক্লাসে গিয়ে বসেছে। এবার গিয়ে দেখতে পাচ্ছে বন্ধু বান্ধব আলাদা, কি ব্যাপার? ও তাকাতাই করছে যে আমি তো ফোরে উঠে গেছি, তাহলে আমার বন্ধু বান্ধব কেন? তারা কোথায়? আমার বন্ধু বান্ধব কথা। মাস্টার এসে বলছে তুই এখানে বসেছিস কেন? তুই তো ফোরে উঠে গেছিস। তো তাই বলে হ্যাঁ তুই ফোরে উঠে গেছিস। ও বলে সেই জন্য স্যার আমার এই ঘর কই? তোমার তোর ঘরটা ওই সামনে, যা। তখন ও গিয়ে দেখতে তোর বন্ধু বান্ধব, কোনো বন্ধু বান্ধব। তো পড়াশোনাটা এই লেভেলে চলে গেছে। 3 থেকে ফোরে উঠেছে, ফোরে ওঠার পর স্কুলে যায়নি, স্কুলে গিয়ে 3 ক্লাসে গিয়ে বসেছে। বাচ্চা তো বসে গিয়ে দেখতে বন্ধু বান্ধব আলাদা, স্যার দেখে বলছে তুই এখানে কিন্তু ফোরে উঠে গেছিস, তখন সে ফোরে ক্লাসে গিয়ে বসলো। আর যখন যাতায়াত করবেন দেখবেন এই প্রাথমিক স্কুলগুলো দিকে একবার তাকাবেন, কিছু কিছু স্কুল ভূতের বাড়ির মতো হয়ে গেছে, ভূতের বাড়ি। প্রাইমারি স্কুল বর্তমান ভূতের বাড়ির মতো হয়ে গেছে, তাই স্টুডেন্ট খুঁজে পাবেন না, স্কুল চলছে, স্টুডেন্ট খুঁজে পাবেন না, স্কুল খোলা আছে। যদি ধারাবাহিক নিয়োগ হতো, একটা স্কুলে যদি 10-12 জন শিক্ষক থাকে, 10 জন শিক্ষক থাকে, পাশাপাশি স্কুলগুলো বাড়িতে গিয়ে যদি বলে যে আমরা এসেছি স্টুডেন্টের দিন, আমরা এক্সট্রা বই ধরাচ্ছি, এক্সট্রা পড়াবো আমরা, অবশ্যই দিতে বাধ্য হবে। গাদা গাদা টাকা পয়সা স্কুলে আনতে যাবে না। কিন্তু সে ধারাবাহিক নিয়ম নেই, 2টো টিচার, কোথাও 3 জন টিচার, কোথাও স্টুডেন্টই নেই, বন্ধ হয়ে গেছে স্কুল। তাহলে কি শিক্ষার্থী হচ্ছে না? বাচ্চা কি কম, মানে কম বাচ্চা আমাদের এখানে কম হয়ে যাচ্ছে? দেখুন বেসরকারি স্কুল বড় বড় বাসায় নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা, একই পড়ানো, তাদের থেকে বরঞ্চ আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক মানে এই উত্তীর্ণ হয়ে আমরা পড়াতে পারবো বেশি। অনেক উত্তীর্ণ না হয়ে শিক্ষকতা করছে, উত্তীর্ণ দরকার, প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ না নিয়ে অনেক বেসরকারি স্কুলে পড়াচ্ছে। মেন কথা ধারাবাহিক নিয়োগের সমস্যার কারণে আজকে সরকারও চাপে পড়বে, সামনের দিন আরও পড়বে। 2000-5000 হোক, প্রত্যেক বছর পর দেওয়া ভালো। আর এখন যদি সরকার যদি ভালো রকম টিম বাঁচাতে হয়, এখন একটা প্রাথমিক বড় নিয়োগ করতে হবে, এখনো ফাঁকা আছে। আমাদের সাথে আলোচনায় বসাও, এর উত্তরে নিয়োগ করতে গেলে অফিসের কোনো সমস্যা হবে কিনা সেটা আমাদের সাথে বসাও। আমরা বললে মোটামুটি এই জেলা অবশ্যই ভাববে যেটা বিষয়গুলো ঠিক হচ্ছে। যখন যা টেট পাবে, যাদের অফিস সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারা নর্মালি পরীক্ষা নর্মালি জেনারেল কাছে দিক, যদি চাকরি কনফার্ম হয়, সেই ক্ষেত্রে কথা বলছি আমি। যদি 35,000 টিয়ার থেকে 40,000 ভ্যাকেন্সি দিক, দিয়ে চাকরিতে ভরা, চাকরিতে ঢুকলে যে সরকারের আমলে যারা চাকরি পায়, তারা কিন্তু সরকারের অন্তত বিরোধিতা করে না যে না এই সরকার আমার চাকরি দিয়েছে, স্বচ্ছভাবে চাকরি দিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে শেষ হয়ে যাচ্ছে না, এ কিছু বলার নেই। এইটা পরিস্থিতি। আর এই যদি ভোট রাজনীতি যদি ধর্মকেন্দ্রিক হয় না, তাহলে আর উন্নয়ন কোথায় যাবে বলুন? আমি যেটা বলি সামনে বলি, এই জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, নেতারা অনেক খারাপ ভাবে। কিন্তু আমার বাবা দেখলেও তো খারাপ লাগে, অন্য বাবা, দেবীর বাবা বলুন, এই সন্তানদের বাবা বলুন, এই সব বাবাগুলো তো অপেক্ষায় তাদের অনেক ডিস্টার্ব হচ্ছে, অনেকের বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, টেনশন। সব বাবা মা চায় তার সন্তানকে অন্তত দেখে যেতে হাসি মুখটা। অনেকের বাবা তো মারাই গেছে, দেখতে পাইনি। আর এই টেট উত্তীর্ণ হওয়ার আগে যে প্রশিক্ষণ নিয়ে একটা যথেষ্ট টাকা খরচ আমাদের হয়,
অনেকে ভাবুন তো বেসরকারি এই সরকারিভাবে যারা করেছে একটু কম খরচ, কিন্তু কতটা খাটনি ছিল। বেসরকারিতে যথেষ্ট খাটনি করতে হয়েছিল, কতগুলো খাতা করতে হয়েছিল ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে, এগুলো সব বৃথা। এটা একটা সূচক, হ্যাঁ এটা একটা সূচক মাত্র, নিয়োগের একটা সূচক অনেকগুলো সূচকের মধ্যে। আর সে প্রথম কথা বললেন টেট পাস মানে সবাই বসে থাকবে না, সবাই চাকরি পাবে, বছরের মতো ন্যূনতম দুবার নিয়োগ হবে। কোথায় গেল সে কথাগুলো? এইসব কথাগুলো চোখে চোখ রেখে কথা বলতে হলে আমাদেরকে পাশে থাকতে হবে, এবং আমি আসে সাথে আর 2-4 জনকে নিয়ে আসতে হবে। সেই কথাটা যখন বললেন এই কথাটা যুক্তিটা বলুন। এই দুটো ভিডিও দুরকম কেন? একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি দুরকম কথা কি করে বলেন? ডাক্তার স্যারের সাথে দেখা হলো শিক্ষামন্ত্রীর সাথে 1 বছর আগে, ওই লোকসভা ভোটের আগে, স্যার বললো লোকসভা ভোটের পরে তোমাদের নিয়ে ভাবা হবে। মুর্শিদাবাদে ধরা হলো লোকসভা ভোট মেডিকেল তোমাদের নিয়ে ভাবা হবে। এগুলো কি কথা এগুলো? তবে সামনে ভোট আসছে, আমরা জীবন দিতে রাজি, কিন্তু প্রতিরোধে কিন্তু নামবো। প্রতিরোধে কিন্তু নামবো। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, শিক্ষামন্ত্রী যেখানে যাবেন, সেখানে কিন্তু আমরা যাবো। আমাদের সবাইকে বের করতে হবে, পরিষ্কার করা। যোগ্য ক্যান্ডিডেট টেট পাস যোগ্য, এখানে মেরিটেড বা নন মেরিট বা ওসব কোনো ব্যাপার না। যোগ্য ক্যান্ডিডেট টেট পাস করেছে, পূর্ণ প্রশিক্ষিত আছে, এদেরকে ঢোকাতে হবে চাকরিতে। কারণ কেন বলছি সবাই চাকরি দিতে হবে? একটাই কারণ দীর্ঘ 5 বছর পর টেট হয়েছে, 5 বছরে 5 বার সুযোগ পেত, এবং টেট পাস করে আরো 2.5 বছর পার হয়ে গেছে। যেখানে বলেছিল ন্যূনতম 2 বার নিয়োগ হয় বছরে, কোনো টেট পাস বসে থাকবে না। সেখানে আমরা সবাই এতদিন ধরে বসে আছি, সবার চাকরি অনুযায়ী শূন্য কথা দিতে হবে, এইটুকু বলা। শুনুন, ওবিসি বাদ যায়নি। আমরা অনেকে ভাবছেন যে ওবিসি ক্যান্ডিডেট যারা রিজার্ভেশনে পাস করেছেন তাদের কি হবে, বেনিফিট যারা পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কেউ আমাদের ব্যাপারে বলে না, এই চাকরিজীবী যারা চাকরি গেছে এরা আজকে চিৎকার করছে, আজকে রাজপথে নামছে, কিন্তু সবাই না। 26,000 চাকরি বাতিল হয়েছে, 2600 রাজপথে নেই, ওদের 2600 রাজপথে নেই। কথা হচ্ছে এখানে বাঙালি আন্দোলন করতে যায় না, ওই ওরা করছে, আমার হয়ে যাবে। আর চাকরি হারাতে প্রতি যে সহানুভূতি সবাই দেখাচ্ছে, খুব ভালো কথা। সবার কাছে অনুরোধ যে চাকরি প্রার্থীতে করুন দশটা একটু ভাবুন। আমরাও কিন্তু যোগ্য ক্যান্ডিডেট, আমরাও কিন্তু সঠিকভাবে স্বচ্ছভাবে যদি ইন্টারভিউ হতো, আমরাও কিন্তু চাকরিজীবী হয়ে যেতাম। এটা ভাববেন, টেট উত্তীর্ণ টিচার এলিজিবিলিটি টেস্টটা করা কিন্তু কোয়ালিফাই করাটা খুব সহজ নয়। আমরা ভালো করে জানি, লক্ষ লক্ষ পরীক্ষা দিয়েছে, তার থেকে 1.5 লক্ষ বিএড বেরিয়ে গেছে। আর 52,000 মতো আছে, তাতে ইনসার্ভিস রয়েছে, তাতে 2017 ইনসার্ভিস চাকরি পেয়ে গেছে, আপার প্রাইমারি আছে, এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বৈধ অবৈধ ব্যাপার রয়েছে, তাতে কিছু বাদ যাবে। তো এই করে বেশি সংখ্যক কিন্তু নেই। সরকার চাইলে সবার নিয়োগ দিতে পারে, সরকার পারে না বলে হয়। শিক্ষামন্ত্রী বলুন, পর্ষদ সভাপতি বলুন, এই শূন্যপদ ক্রিয়েট একমাত্র মুখ্যমন্ত্রী করতে পারবেন। আর মুখ্যমন্ত্রী যদি এখন বলেন, কালকে নোটিফিকেশন বেরিয়ে যাবে। সেই জায়গাটায় আমরা যেতে পারছি না। আর বড় বড় এই ইস্যু তৈরি হচ্ছে, সেই ইস্যু নিয়ে ব্যস্ত থাকছে, নতুন নিয়ে ভাবছে না। কিন্তু নতুনদের মনেও কিন্তু একটা কঠিন রাগ দিনের পর দিন কিন্তু তুষের আগুনের মতো চলছে। তুষের আগুন যেমন জ্বলে না, আস্তে 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 তাপ কিন্তু প্রখর। এই কোন টাইমে বিস্ফোরণ হয়ে যাবে কেউ জানে না। এই সরকার বলুন, পুলিশ বলুন, প্রশাসন বলুন, শিক্ষা দপ্তরের আধিকারিক বলুন, পর্ষদে বলুন, পর্ষদের আধিকারিক বলুন, সেক্রেটারি বলুন, লিগাল অফিসার বলুন, সবই আমাদের জন্য, সবই আমাদের ট্যাক্সের পয়সা দেওয়া, সবই আমাদের এই সিস্টেম যেটা বলে। আর আমাদের নিয়ে কোনো কথা নেই, ডিএড পরীক্ষা নিয়ে যাচ্ছে। শুনুন, এটা এইভাবে ফেসবুকে বলা মানে আমার বেশি বড় হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি তালা ঝোলাতে পারেন হবে। এর আগে তালা ঝোলানোর কথা আমরা বলিনি, এর আগে মানে মিছিল করে চিৎকার করেছি। জানেন আমরা যারা অনেকে লাইভে আছেন, পুরুলিয়া থেকে ছৌ নাচ নিয়ে এসেছি, মুখ্যমন্ত্রী ভীষণ প্রিয়। ছৌ নাচ যদি নাচ করে পুরুলিয়ার ছেলেরা, কার্তিক, আকাশ অমিত, ওরা ওদের যারা ভুলে গেছে নাম, কার্তিক, তারপর হচ্ছে আপনার চিরঞ্জিত, ওরা ওই মিলে সবাই মিলে পুরুলিয়া তো ফাঁকা জায়গা, সব সাইকেল বাইক চেপে চেপে ওই পাড়ায় 3-4 মাইল পর ফাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা পেয়ে গিয়ে সেই বাড়ি গিয়ে বলছে আমাদের বাড়ি টেট পাস আছে। তা বললো হ্যাঁ আমার মেয়ে আছে। তা বললো কলকাতা যাবেন? তা বললো কলকাতায় আমরা নিজেরা যাই, আমার মেয়ে কি করে যাবে? কলকাতা আমরা চিনি না, হারিয়ে গেলে তো আসতে পারবো। ওদিকে মাটির মানুষ, পুরুলিয়ার মানুষ, আমাদের মেয়ে তো আসতে পারবে না। তা বলছে আমরা গাড়ি ভাড়া করছি, আমরা গাড়ি ভাড়া করে একসাথে মুখ্যমন্ত্রী। তাই তা বললে হ্যাঁ, এইরকম করে 3টে বাস নিয়ে আসে, ভাবতে পারেন পুরুলিয়া থেকে 3টে বাসে এসে কলকাতা রাজপথে তারা নিজের টাকা খরচ করে তারা ছৌ নাচ নিয়ে এসে শিয়ালদা স্টেশনে তারা দেখিয়েছে ছৌ নাচ করছে। যদি মুখ্যমন্ত্রী কিছু বলেন, মুখ্যমন্ত্রী হাসি খুললো না। ছৌ নাচের নাচ দিল, তারা লাভ দিয়ে তারা নাচ করছিল, ব্যান্ড পার্টি ছিল, তারা বাজি বাজি নাচ করছিল। মুখ্যমন্ত্রী মন বললো না যে এরা কারা, এরা কারা। প্রত্যেকটা চ্যানেলে দেখানো হলো ছৌ নাচের বিষয়টা। পুরুলিয়া থেকে 3টে বাস এসে, ভাবতে পারছেন, তারা আন্দোলনে আসতে চায় না, যে তারা আর হবে না। আমরা খুব কষ্ট করে গিয়েছিলাম, এবারে যখন হয়নি আর হবে না। তারা মাটির সাথে থাকে পুরুলিয়া, এখানে ওখানে না গেলে আমি এখান থেকে বসে আমরা লাইভ দেখছেন। কিন্তু বাস্তব যে কোচবিহার থেকে ছেলেটা আসে, দিনাজপুর থেকে আদিত্য আসে, খুব কঠিন। একদিন আগে বেরোতে হয়, একদিন আগে বেরোতে হয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন রাজপথে যাওয়ার জন্য। 2-24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, আমরা একটু জাগুন। নেক্সট আন্দোলনে আমরা ডিএল গ্রুপে আমাদের গ্রুপটা সরিয়ে দিন, আর এই জেলা মিটিং শুরু করবো। আমরা প্রতিরোধে নামবো, তালা মারবো, তালা পড়বে। আর সকলে চাই, এই দাবি সকলে চাই, দুটো দিনে তালা ফেলে দিই, বসে থাকতে হয়। আধিকারিকরা আসুক, দেখুক কি ব্যাপার, আমরা কি আমাদের নিয়ে কি ভাবছেন বলুন। আরে আন্দোলন হবে এরকম, ওই 200-500 নিয়ে গিয়ে হবে না। 200 গিয়ে পুলিশের ক্ষেত্রে নিয়ে টানাই করতে হতো, উঁচু করে নিয়ে যাবে না, কারণ গলা টাকা দিয়ে গাড়ি তুলবে। গলা টাকা দিয়ে আগে পারতো আমরা গলা এরকম গলা চেপে একে তোল বলে এই শেষবার না, শেষবার পুলিশ ভালোভাবে করেছিল। তার আগে যে একটা আন্দোলন হয়েছিল, আমাকে এটা এমন কাজ যখন সিভিক মানে এত দূরে ধরেছে, আমার ধার লেখা ছিল বাইরে, মানে ওর গায়ে শক্তিতে আগে দিয়ে আগে তোল, এই হচ্ছে পান্ডা। আমাকে এইভাবে মানে গলা চেপে ধরে নিয়ে যাচ্ছে, আমার পিছনে ফিরতে দিইনি। আজকে লাথি মেরেছে, সবার খারাপ লাগছে, খারাপ লাগার কথা। কিন্তু গলা টাকা দিয়ে গলা ধরে যখন গলা চেপে ধরে যখন উঁচু করে নিয়ে চলে যায়, সেটাও কষ্টের। যারা শুধু এখনো ইন্টারভিউ করছে বা এইসব কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত আছে, এগুলো ঠিক না, রাজপথে নামুন, এগুলো একদম মোটেও ঠিক না। আজকে এই ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, ভাই ঈদ তো প্রত্যেক বছর হবে, ঈদ তো প্রত্যেক বছর হবে, ঈদ আমিও তো যাই, তারপরে তো আন্দোলনে গেছে। কোনো আনন্দ আছে বলুন তো? ধর্ম করে যদি আমরা এখন নিজেই সুখে নেই, বাবা মাকে সুখে রাখতে পারছি না, আগে বাবা মাকে দেখতে হবে, নিজের বাবা মাকে আগে দেখতে হবে, তাদের শ্রদ্ধা আগে করতে হবে। ধর্ম তো আছে, ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, এটা আমার মতে মনে হয় এগুলো ঠিক না। আর বরাবরই সত্যি কথা বলতে মানব ধর্ম চেয়ে বড় ধর্ম হয় না। মানুষের প্রত্যেকটা ধর্মের একটাই কথা বলে গেছে, মানব কল্যাণ, মানুষকে ভালো রাখা, অন্যায় কাজ না করা। ঘুরি ফিরে একটাই কথা, অন্যায় কাজ না করা, অন্যায় চিন্তাভাবনা, অন্যায় জিনিস না করা, সঠিক পথে স্বচ্ছ করে থাকা, এই একটাই কথা, মানব কল্যাণ। আজকে আমরা অনেক লাইভ হয়ে গেছে, বেশি বাড়বো না, লাইভ শেষ করে দেবো। প্রত্যেকের উদ্দেশ্যে কথা, ইতিমধ্যে একটা কর্মসূচি করার গিয়েছে, বড় কর্মসূচি, আমরা সবাই বলছেন অনশন বা এইসব জাতীয়। তো এই বিষয়টা নিয়ে আলোচনা পরে করবো, অলরেডি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, একটা ভালো কর্মসূচি সামনে আসছে, দেখতে পাবেন। আর এই 100 নাম কিছু হবে না, যদি পারেন বিকাশ ভবনে তালা লাগানো, যে সবাই আমরা যাবো, তাহলে সকলকে যেতে হবে। কোনো কার বাড়িতে পাওয়ানো আছে, কার টিউশনে পাওয়ানো, কার কোচিং সেন্টারে, কার ঈদের ছুটি, কার শুক্রবার, জুম্মাবার, এসব করলে হবে না, এসব করলে হবে না। আজকে নিরামিষ খাওয়া, আজকে যাওয়া যাবে না, এইসব করলে আন্দোলন হয় না।
এই করে যদি তারা ঝুলিয়ে আসতে পারি, বসে থাকতে পারি বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে, কিসের শিক্ষা দপ্তর? যে শিক্ষা দপ্তর কল্যাণ এলাকার মানুষের। এই বললে তখন সবাই বলে সরকার বিরোধী। বিরোধিতাকে এমনি করে না, দীর্ঘদিনের অপেক্ষায় 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 সঠিক কথা বলে এখন বিরোধী তঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে বর্তমান পরিস্থিতি ওবিসি সমস্যা, এর জন্য দায়ী কে? 26 সালের দায়ী কে? কারা এর জন্য দায়ী? অযোগ্য কথা আসে কেন বলতো? অযোগ্য কথা এখন আসে কেন? এরপরে প্রাইমারিতে আসবে। দেখুন এখন যে নোটিফিকেশন আনতে পারি খুব ভালো, না হলে নতুন নোটিফিকেশন, নিউ ফ্রেশার নোটিফিকেশন আনা কিন্তু খুব চাপের হয়ে যাবে। এটুকু বলা। সকলে ভালো থাকে, কথাটা বলতে পারি না, কারণ কেউই ভালো নেই আমরা, কেউই ঠিক সময় খায় না, কেউ ঘুমায় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, দেখতে পাচ্ছি কয়েকটা জেগে থাকে। আর আমাদের সবচেয়ে আমাদের মধ্যেই আমরা ফেসবুকে বিপ্লব করছি, কিন্তু রাজপথে নামি না। এই গত শেষ দিনে যে আন্দোলনটা করলাম 3 তারিখে, আমরা আসেনি কেন বলুন তো? কেন আসেনি? 100, 150, 200 এরকম কেন? আজকে বিকাশ ভবনের সামনে চলে গেছিলাম, বড় তালা চাবি নিয়ে লাগিয়ে বসে থাকতে হতো। মারবে মারুক, লাথি মারবে লাথি মারুক, আমরা উঠছি না। যদি ওই খোলা আকাশে নিয়ে যদি কাটাবেন, দেখবেন পরের দিন আমাদের নিয়ে ভাবা হবে। না হলে এই ফুসকাজ 100, 200 জন গিয়ে এটা হবে, কোনোভাবে এটা সম্ভব না। এটুকু বলা। তার কিছু জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, ভালো লাগে। অনেকক্ষণ লাইভ হয়েছে, অনেকেই লাইভ দিতে আসে। একদম টিচারদের জন্য আগে ট্রেনিং করতে হবে, তবে চাকরিতে। চলুন, ভোট রাজনীতি হয় যদি, তাহলে খুব সমস্যা। কোনো এই বলুন, যে দলই বলুন, আমাদের নিয়ে কারা বলছে বলুন তো? আমাদের নিয়ে কারা বলছে? আমাদের নিয়ে আমাদের পাশে কারা আছে? গত 2 বছর কে ছিল আমাদের পাশে? আমাদের পাশে কারা ছিল? কোন বিরোধী নেতারা ছিল যে আমাদের পাশে আন্দোলন করে গেছি? ওই করুণাময়ীর সামনে ধর্ণা মঞ্চ করেছিলাম, 2-3 রাত কাটিয়েছিলাম, কেঁচো কানের মধ্যে ঢুকছে, উপর থেকে ব্যাং লাভ দিচ্ছে, মুখে এসে পড়ছে। খোলা আকাশে নিচে শীতের রাত কাটিয়েছে, মাথায় কুয়াশা ভর্তি, এবং হাতে দেখছি মাথায় কুয়াশা ভর্তি। কারা এসে দাঁড়িয়েছিল? নো পলিটিক্স, আমি যেটা বলবো পুরো সামনে। যেই সংগঠন হোক না কেন, আমরা কোনো শিক্ষকের কোনো সংগঠন হয় না, শিক্ষকের কোনো রাজনীতির কোনো পরিচয় হয় না। শিক্ষক শিক্ষক, আর শিক্ষকের কোনো ধর্ম হয় না। ধর্ম হচ্ছে মানব ধর্ম। শিক্ষা থেকে যোগ্য করে তোলা আমাদের ধর্ম। একদম শিক্ষক হিসেবে স্কুলে ঢুকবো আমরা কেন রাজপথে আসেন না, কেন বারবার বলতে আমি জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষকে বলতে হয় না, তারা কিন্তু রাজপথে নরমালি নেমে আসে। হ্যাঁ, মিজানুর ভাই বলছে বড় একটা রাজপথে নামার পরিকল্পনা করবো এই জেলা থেকে, ওটাই আমাদের শেষ আন্দোলন হবে। ওই আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে সবাই দেখবে। ওই আন্দোলন তালা চাবির আন্দোলন, তালা চাবি আটকে দেওয়ার আন্দোলন। একটু ওয়েট করুন, 200-100 জন পথে নেমে কিচ্ছু হবে না, শুধু কষ্ট। একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, প্রসেসে আছে, প্রত্যেকে আসার চেষ্টা করবেন, এবং এই জেলায় মিটিং করে এটা জানানো হবে। যেটুকু বলা।